সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা দ্রাব্যতা নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। দ্রাব্যতা বিষয়টি ছিল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এখন সেই দ্রাব্যতার সাথে সম্পর্ক রেখে আমরা আজকে দ্রাব্যতা গুণফল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল কথাটি এসছে। তাহলে দ্রাব্যতা গুণফল মানে কি? সেখানে আমার গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য আমাকে কী করতে হবে? মিনিমাম দুইটা সংখ্যা লাগবে। তার মানে আমরা যে দ্রাব্যতা পাচ্ছি, দ্রাব্যতার মধ্য থেকে আমরা জানি সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নকে গুণ করলে আমরা গুণফল পেতে পারি। কিন্তু একটা প্রবলেম আছে, দ্রাব্যতা কিন্তু আণবিক দ্রবণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তাহলে আণবিক দ্রবণ যেটা, সেটার ক্ষেত্রে কি হয়? অণু থাকে। যেমন চিনির দ্রাব্যতা আছে, লবণেরও দ্রাব্যতা আছে। তাহলে দ্রাব্যতা আণবিক দ্রবণেও হতে পারে, আয়নিক দ্রবণেও হতে পারে। কিন্তু দ্রাব্যতা গুণফল বিষয়টি আয়নিক যে দ্রবণ আছে সেই দ্রবণ থেকে যে আমরা গুণফল পাই সেক্ষেত্রে হতে পারে। আমি পার্থক্যগুলো বলছি দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে। ওকে, তারপরে কথা হচ্ছে যে দ্রাব্যতা তোমার স্বল্পদ্রাব্য, অধিক দ্রাব্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু দ্রাব্যতা গুণফল বিষয়টি স্বল্পদ্রাব্য লবণের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যারা দ্রবণে খুব কম পরিমাণ দ্রবীভূত হয় বা আয়নিত হয় তাদের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কথাটি হতে পারে। খুব বেশি পরিমাণে যদি আয়নিত হয়ে যায় তাহলে কি সমস্যাটা হবে? তাহলে বিক্রিয়াটা অধিকাংশই উৎপাদের দিকে চলে যাবে। যদি বিক্রিয়াটা অধিকাংশ উৎপাদের দিকে চলে যায় সেক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এই কথাটি হওয়া সম্ভব না। যেমন ধরো, আমরা যদি লিখি যে সোডিয়াম ক্লোরাইড, এখন এই সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা যে সোডিয়াম আয়ন কিংবা ক্লোরাইড আয়ন এই দুটা জিনিস পেয়ে থাকি, এই বিক্রিয়াটা প্রায় শতভাগের কাছাকাছি উৎপাদের দিকে চলে যায়। তাহলে শতভাগের কাছাকাছি যদি কোনো বিক্রিয়া উৎপাদের দিকে চলে যায় তখন সেটার ক্ষেত্রে কি দ্রাব্যতা গুণফল লেখা সম্ভব না। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাকে জিনিসটা উভমুখী সাইন দিতে হবে। অর্থাৎ উভমুখী বিক্রিয়া হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা দ্রাব্যতা গুণফল কথাটি বলবো। যেমন ধরো আমরা যদি সিলভার ক্লোরাইডের জন্য বলি, তার জন্য আমরা দ্রাব্যতা গুণফল এই কথাটিকে বিবেচনায় নিতে পারি। ঠিক আছে, তাহলে সামারি কথা আবার বলছি। দ্রাব্যতা বিষয়টি হচ্ছে আণবিক এবং আয়নিক দ্রবণের জন্য হয়, স্বল্পদ্রাব্য, অধিক দ্রাব্য সব ক্ষেত্রেই হতে পারে। আর যেটা দ্রাব্যতা গুণফল সেটা কার জন্য হয়? সেটা হচ্ছে স্বল্প দ্রাব্যের ক্ষেত্রে এবং সেটা হচ্ছে আয়নিক দ্রবণ হতে হবে সেই ক্ষেত্রে। তাহলে সম্পর্কটা কোন জায়গায় দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে? সম্পর্কটা হচ্ছে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ থেকে পাওয়া যায়। দ্রাব্যতা গুণফল বিষয়টিও সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এটাকে বলে থাকি দ্রাব্যতায় গুণফল বা দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতায় গুণফল বা দ্রাব্যতা গুণফল, তার মানে অবশ্যই দ্রাব্যতা গুণফল বিষয়টি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এখন আমরা এটা এক্সপ্রেশনটা দেখাবো কিভাবে। দেখো, আমি এখানে ধরো আবার লিখছি সিলভার ক্লোরাইড, এখান থেকে আমরা লিখলাম সিলভার আয়ন, ক্লোরাইড আয়ন। তার মানে আমরা যদি নর্মাল গুণের কথা চিন্তা করি বা ঐকিক নিয়মের কথা চিন্তা করি, একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হতে পারে। তার মানে একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হতে পারে। একটা থেকে একটা, দুইটা থেকে দুইটা সিলভার, দুইটা ক্লোরাইড। তাহলে একটা থেকে একটা সিলভার, একটা ক্লোরাইড। ঠিক আছে, ওকে। তাহলে কে অফ এসপি সমান কি হবে? কে অফ এসপি হচ্ছে গুণফল। তাহলে গুণফল দেখানোর জন্য আমরা ক্যাটায়নটাকে নিব এবং অ্যানায়নটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এদের সহগ থাকলে সেটাকে পাওয়ার করে দিব। দুইটারই সহগ এক, তার মানে পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আর তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দ্বারা কেমিস্ট্রিতে ঘনমাত্রাকে বোঝানো হয়। তার মানে কে অফ এসপি ইকুয়াল টু হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ সিলভার আয়ন ডট বা ইনটু থার্ড ব্র্যাকেট অফ ক্লোরাইড আয়ন।
ওকে, একইভাবে এখন ধরো আমরা এখানে অ্যালুমিনিয়াম, দুঃখিত এখানে আরেকটু বলে নেই, যেমন ধরো এখন তুমি চাইলে এখানে মান বসাতে পারো, তাহলে S ইন্টু S, সুতরাং আমরা লিখতে পারি K অফ Sp ইকুয়াল টু S স্কোয়ার। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক পেলাম। এখন আমি যদি আরেকটা লিখি, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে অ্যালুমিনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তার মানে এখানে S, এখানে S, এখানে 3S, একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে 3টা ক্লোরাইড আয়ন, তাহলে Sটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে 3Sটা ক্লোরাইড আয়ন, তার মানে সুতরাং K অফ Sp ইকুয়াল টু হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা ডট ক্লোরাইড আয়ন টু দি পাওয়ার 3, সহগটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখি S, এখানে লিখি 3S, ক্লোরাইড আয়নের মান হচ্ছে 3S হোল কিউব, সুতরাং এটা আসে 27S টু দি পাওয়ার 4। শিক্ষার্থীরা দেখো, এইভাবে আমরা যে কোনো স্বল্পদ্রব্য লবণের জন্য S এবং K অফ Sp এর মধ্যে কি করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। ক্লিয়ার? ওকে, এখন দেখো এখানে চলরাশি কয়টা, 2টা চলরাশি, একটা হচ্ছে S, এই S চলরাশিটা দিয়ে 3টা জিনিসকে বোঝানো হয়। এই S চলরাশি দিয়ে দেখো এই যে 1টা 2টা 3টা, আবার দেখো এই যে S চলরাশি দিয়ে 1টা 2টা 3টা, অর্থাৎ S মানে হচ্ছে মূল পদার্থটির দ্রাব্যতা এবং সেই পদার্থ থেকে উৎপন্ন ক্যাটায়ন অথবা অ্যানায়নের দ্রাব্যতা। এই ক্ষেত্রে আমার উৎপন্ন ক্যাটায়ন কিংবা অ্যানায়ন, সেটার মধ্যে S এর আগে সংখ্যা থাকতে পারে, যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা আমরা বসিয়ে দিব। যেমন এখানে 3S আছে, তার মানে এখান থেকে আমরা যদি S পাই তাহলে Sটাকে আমার পরবর্তীতে কি করতে হবে, 3 দিয়ে গুণ দিতে হবে, 3 দিয়ে গুণ দিলে সেটা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। তার মানে S থেকে আমরা 3টি জিনিসের ভ্যালু বের করতে পারবো, মূল লবণটি এবং লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন কিংবা অ্যানায়নের, আর K অফ Sp হচ্ছে মূল লবণটির দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কথা। প্রশ্নে যে কোনো একটা মান দেওয়া থাকবে, বাকি 3টা মানের যে কোনো একটা জানতে চাইবে, মান কিন্তু 4টা, মান 4টা বের করব 2টা দিয়ে। ঠিক আছে, ওকে। সেকেন্ড কথা হচ্ছে দ্রাব্যতাকে এর আগের ক্লাসে আমরা দেখেছি গ্রাম পার 100 গ্রাম এককে, কিন্তু এইখানে দ্রাব্যতা জিনিসটা হবে মোল পার লিটার এককে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম দ্রাব্যতার কয়েকটা একক আছে, আমরা এখানে দ্রাব্যতাকে প্রকাশ করব মোল পার লিটারে। তাহলে S এর একক হচ্ছে মোল পার লিটার, বা এটাকে অনেকে শুধু বড় হাতের M দিয়েও লেখে, বড় হাতের M বা মোল পার লিটার হচ্ছে একই কথা। এখন দেখা গেল প্রশ্নের মধ্যে তোমাকে মোল পার লিটার না দিয়ে গ্রাম পার লিটার দিয়ে দিল, তাহলে কি করবে, মোল পার লিটার না দিয়ে গ্রাম পার লিটার দিয়ে দিল, তাহলে তোমাকে সেটা তার আণবিক ভর বা আয়নিক ভর দিয়ে ভাগ দিয়ে মোল পার লিটারে নিয়ে নিতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমার এখানে ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে 100 গ্রাম পার লিটার, ধরো দেওয়া আছে ক্লোরাইড 100 গ্রাম পার লিটার, তাহলে তুমি 100কে 35.5 দিয়ে ভাগ দিবে, দিলে তুমি এটা যেটা পাচ্ছ সেটাই হচ্ছে ক্লোরাইডের দ্রাব্যতা বা মোল পার লিটার। ভেরি সিম্পল। ওকে, এইবার K অফ Sp এর একক কি হবে? শিক্ষার্থীরা, K অফ Sp এর একক কোনো কোনো বইতে লেখে নেই, আবার কেউ কেউ লেখে যে K অফ Sp এর একক আছে। সো আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কারণ অনেক সময় অবজেক্টিভে প্রশ্ন দিয়ে বলে যে এটার K অফ Sp এর একক কত। তাহলে আমরা যদি অবজেক্টিভে দেয় তখন তোমাকে K অফ Sp বের করতে হবে, সেই K অফ Sp এর এককটা কত হবে সেটা জানার একটা শর্টকাট টেকনিক আছে। সেটা কি, K অফ Sp এর একক হচ্ছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু হচ্ছে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের
মোট সংখ্যা উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট সংখ্যা, এটি হচ্ছে কে অফ অ্যাসপির এককের জন্য n এর মান। তাহলে আমরা একটু দেখি এখানে আমার ক্যাটায়ন কয়টা হয়েছে, একটা, অ্যানায়ন কয়টা, দুইটা। তার মানে এইটার কে অফ অ্যাসপির একক হবে মোল পার লিটার স্কয়ার বা মোল স্কয়ার এল স্কয়ার। আবার যদি এটার ক্ষেত্রে দেখি, এখানে ক্যাটায়ন ছিল একটা, অ্যানায়ন ছিল তিনটা, তার মানে চারটা। তাহলে এটার এককটা হবে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4 বা মোল টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার 4, বা তুমি চাইলে এটাকে এলটাকে উপরে লিখলে এল ইনভার্স 4 এভাবেও লিখতে পারো। ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে দেখলাম যে দ্রাব্যতা জিনিসটা যদি গ্রাম পার লিটারে থাকে তাহলে কি করতে হবে, অর্থাৎ সেটাকে মোল পার লিটারে নিতে হবে। আবার আমরা দেখলাম কে অফ অ্যাসপির এককটা কি হবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিয়ার হলাম। এখন অনেক সময় প্রশ্নে দ্রাব্যতা জিনিসটাকে গ্রাম পার লিটার এককে জানতে চায়, তাহলে তোমাকে কি করতে হবে, মোল পার লিটার এককে তুমি যে ভ্যালুটা পাবে সেটাকে পরবর্তীতে তার আণবিক বা আয়নিক ভর দিয়ে গুণ দিয়ে দিবে, ব্যাস তাহলে তোমার হয়ে যাবে গ্রাম পার লিটার। অর্থাৎ আলটিমেটলি সেটাকে গুণ দিতে হবে আণবিক বা আয়নিক ভর দিয়ে। এখন এটার উপরে তোমাদের এখান থেকে খুবই সিম্পল, কিন্তু এখান থেকে কিছু গাণিতিক সমস্যা অনেক সময় পরীক্ষায় আসে। যেমন ধরো আমার সিলভার ক্লোরাইড দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সিলভার ক্লোরাইড দিয়ে ধরো এটা দিয়ে কোনো প্রশ্ন আসলো, এবং এখানে প্রশ্নে ধরো দেওয়া আছে যে ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 71 গ্রাম পার লিটার, এটা দেওয়া আছে। এখন তোমার কাছে জানতে চাইলো যে কে অফ অ্যাসপি কত, কে অফ অ্যাসপি ইকুয়াল টু হোয়াট। তাহলে ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 71 গ্রাম পার লিটার, এটাকে তোমার তার আয়নিক ভর দিয়ে ভাগ দিতে হবে 35.5 মোল পার লিটার বা 2 মোল পার লিটার। কারণ ক্লোরাইডের ক্ষেত্রে হবে আয়নিক ভর, কারণ ক্যাটায়ন কিংবা অ্যানায়ন হলে সেটা হয় আয়নিক ভর, আর যৌগ হলে সেটা হয় আণবিক ভর। তাহলে 2 মোল পার লিটার, তার মানে অর্থাৎ S ইকুয়াল টু হচ্ছে 2 মোল পার লিটার। এই যে দেখো এখানে ক্লোরাইডকে আমরা ধরেছি S, তার মানে S হচ্ছে 2 মোল পার লিটার। তারপরে তুমি এইটা বের করবে, তাহলে কে অফ অ্যাসপি ইকুয়াল টু হচ্ছে S স্কয়ার, ব্যাস। তাহলে তুমি এখানে এটার মানটা বসিয়ে দিবে, হয়ে গেল। ক্লোরাইডের ঘনমাত্রা থেকে আমরা এইভাবে দ্রাব্যতা গুণফল বিষয়টি বের করে ফেললাম, খুবই সহজ জিনিস। এবার আরেকভাবে যদি আমরা এই অঙ্কটি দেখতে চাই, যেমন ধরো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি দেওয়া আছে, ধরো প্রশ্নে দেওয়া আছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কে অফ অ্যাসপি ইকুয়াল টু 1 × 10⁻⁻12। এখন এটা একক থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি একক থাকে তাহলে হবে মোল কিউব এল ডিভাইডেড বাই এল কিউব। এখন তোমার কাছে প্রশ্নে জানতে চাইলো যে ক্লোরাইডের ঘনমাত্রা বলে দিল যে গ্রাম পার লিটার এককে কত, ক্লোরাইডের ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে কত। তার মানে তোমাকে কিন্তু আগে মোল পার লিটারে কত সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু অঙ্কটা অগ্রসর হই। এটা S, তাহলে এটা S, এটা টুয়াইস S, কারণ একটা থেকে একটা ম্যাগনেসিয়াম আয়ন আর দুইটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, সুতরাং Sটা থেকে Sটা ম্যাগনেসিয়াম আয়ন আর 2Sটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। সুতরাং কে অফ অ্যাসপি ইকুয়াল টু হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার। তাহলে S টুয়াইস S স্কয়ার বা 4S কিউব, এটি হচ্ছে
কি এখানে লিখতে হবে, সিম্পল। ওকে, এখন প্রশ্নে দেখো কে অফ এসপি দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে কি এস বের হয়ে যাবে, তার মানে এস কিউব ইকুয়াল টু হচ্ছে 4 নিচে 4 উপরে হবে কে অফ এসপি, তার মানে এখানে কে অফ এসপির মান হচ্ছে 1 × 10⁻12/4 এটি। তাহলে সুতরাং এস ইকুয়াল টু হবে 1 × 10⁻12/4 1/3। এটি হচ্ছে আমার কার মান আসবে, এটি আসবে আমার এস এর মান। এই এস এর মান থেকে আমাকে পরবর্তীতে সিদ্ধান্তে যেতে হবে যে আমি কিভাবে ক্লোরাইডের ঘনমাত্রা বের করব। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু আগে দেখি ক্যালকুলেটরে চাপ দিয়ে জিনিসটা কত হয়, এত বাই 4 তারপরে হচ্ছে 1/3, তাহলে এই মানটা আসে তোমার 6.3 × 10⁻⁻5 এস। তাহলে ক্লোরাইডের ঘনমাত্রা কত, ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে টোয়াইস এস। সুতরাং ক্লোরাইডের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে 2s। কিভাবে বুঝলাম, এই যে প্রশ্নে দেখো টোয়াইস এস দেওয়া আছে, তার মানে এই মানটাকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আসে 12.6 × 10⁻⁻5 এত মোল পার লিটার। খেয়াল করো অঙ্কের সূক্ষ্ম বিষয়টা কিন্তু এখন প্রশ্নে বলে দিয়েছে ক্লোরাইডের ঘনমাত্রা গ্রাম পার লিটারে বের করো। বাই ডিফল্ট কে অফ এসপি আর এস এর রিলেশনে ভ্যালুটা বের হয় মোল পার লিটারে, আমাকে এটা গ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে এখন কি করব, ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 35.5, সেটা দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করব। তাহলে 12.6 × 10⁻⁻5 × 35.5 দিলে আমার এই মানটা কি হবে, আমার মানটা চলে যাবে গ্রাম পার লিটারে। তার মানে এই মানটা আসে 4.47 × 10⁻³ গ্রাম পার লিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম, আমরা শিখলাম যদি প্রশ্নে গ্রাম পার লিটার এককে মান চায় আমাকে আগে মোল পার লিটার এককে বের করতে হবে। মোল পার লিটার এককে বের করার পর পরবর্তীতে আমার তার ঘনমাত্রাটা মোল পার থেকে আয়নিক দিয়ে গুণ করে গ্রাম পার লিটারে নিতে হবে। অথবা যদি আমাকে প্রথমে কোনো ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে দেওয়া থাকে সেটাকে মোল পার লিটারে কনভার্ট করে নিতে হবে, করে কে অফ এসপির মধ্যে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই দুই ক্যাটাগরি থেকে এখানে প্রশ্ন আসতে পারে, আর অবজেক্টিভে প্রশ্ন আসতে পারে একক কি, এভাবে প্রশ্ন আসতে পারে, কিংবা বলতে পারে কোনো একটি লবণ দিয়ে যে এটার কে অফ এসপির রাশিমালা কোনটি হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে দ্রাব্যতা গুণফল রিলেটেড অঙ্ক দেখলাম নতুন একটি টার্মে। আমরা পরবর্তী ক্লাসে এর উপর ভিত্তি করে অদক্ষেপ পড়ে কি পড়ে না সেই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।